আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা বিষয়ে, বাংলাদেশের একটা বিষয়ে জন্য আমার খুবই মনটা ভালো। সেটা হচ্ছে গতকালকে আমি যখন আমার ভিডিওতে মোহনা নামের একটা মেয়ের কথা বলেছিলাম, যে মেয়েটা বিমানের এমডির বাড়িতে কাজ করতেন। বয়স 10 থেকে 13 14 এরকম, এর ভিতরে, আমি সঠিক জানি না একজ্যাক্ট বয়সটা। তো ওর ওই ভিডিওটা যখন প্রকাশ্যে এসেছে, মানে ও আহ, গণমাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে, তারপরে আহ, তার বিরুদ্ধে, ওই এমডির বিরুদ্ধে একটা কেস হয়েছে। কেস ফাইল হওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করেছে বিমান বর্তমান বাংলাদেশের যে বিমানের যে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, মানে এমডি, তিনি, তার স্ত্রী এবং তার বাসায় আরো 2টা কাজের মানুষ ছিল। এই 4 জনের বিরুদ্ধে কেস করা হয়েছিল। এবং এই যে এই যে সেই এমডির চেহারাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই লোকটা, মানে একটা জিনিস, একটা বাংলাদেশ বিমান, তাই না? মানে বাংলাদেশের যেই, বাংলাদেশ একটা দেশ পরিচালনার যে উইংস গুলা থাকে, তার মধ্যে বিমান বিমান সংস্থা যেটা, এইটা কিন্তু একটা খুব শক্তিশালী একটা বড় উইংস একটা দেশের জন্য, প্রত্যেকটা দেশের জন্য। সেই রকম একটা প্রতিষ্ঠানের প্রধান, তার বাড়িতে চাইল্ড অ্যাবিউজড হয়, এটা কল্পনা করা যায়? তাও আবার সেই তার স্ত্রীর দ্বারাই। এটা আসলে, মানে এই যে এইসব বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো সুশীল কথা বলবে না। কারণ ওই সুশীলরাও তো এই একই একই লাইনের মানুষ। হয়তো এইরকম আরো সুশীলের বাসায় এরকম কিছু হতে পারে, যার কারণে এরা এই কথাটা বলবেন। আচ্ছা, একটা 13-14 বছরের একটা মেয়েকে দিয়ে কাজ করায়, এইটাই কি ঠিক? হ্যাঁ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের কনস্টিটিউশনকে এটাকে বৈধ বলে যে 13 বছরের একটা মেয়ে বাচ্চাকে দিয়ে বাড়ির কাজ করাবে? একটা মানুষের টাকা আছে, টাকা থাকলে পারেই এগুলো করা যায়। হ্যাঁ, হয়তো সে তাকে, তার ফ্যামিলিকে ভালো স্যালারি দিচ্ছে, হয়তো এই টাকাই তার ফ্যামিলি সচ্ছল হচ্ছে, কিন্তু এইটা কি আসলে উচিত? এই সচ্ছলতা কি আসলে মানুষের দরকার? আর ওই যে ওই মেয়েটার বাবারও দেখলাম, একটা ইয়াং ছেলে, আমার মতো বয়স, আমার মতো একটা বয়সী ছেলে, তার যার কোনো অসুস্থতা নেই, সমস্যা নেই। তো এইরকম এই 12-14 বছরের একটা বাচ্চাকে দিয়ে আমি ইনকাম করে খাওয়াবো? হ্যাঁ, যতই দারিদ্রতা মানুষের থাক, তাই না? আমি তো অসুস্থ না। হ্যাঁ, যদি অনেক বয়স্ক হয়ে যায়, দেখা যাচ্ছে বাবা মা চলার মতো পরিবেশ নাই, বাবা নাই, মা নাই, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু এই ছেলেটাকে আমি দেখলাম একেবারে ইয়াং, মানে আমার চাইও হয়তো বয়স 2-1 বছর কম ছাড়া বেশি হবে না। তাহলে সেই ছেলে কিভাবে একটা 12 বছর, 10-13 বছরের একটা মেয়েকে দিয়ে ইনকাম, মানে ইনকামের জন্য আরেকজনের বাড়িতে দিয়ে রেখেছে? তার একটা ছেলে হলেও কথা ছিল। ছেলেদের অনেক অনেক সমস্যা হয় না একটা ছেলে সন্তানের, বাট একটা মেয়েকে তো এইভাবে কেউ দিয়ে রাখতে পারে না, তারপর একজনের বাড়িতে সে দিনের পর দিন সেই বাড়িতে থাকে, সে বাড়িতেও আসে না। এবং ওর বাবা বলছে যে আমি কথা বলতে চাইলেও ঠিক মতো আমাকে কথা বলাতো না, বলতো যে আমাকে এত বিরক্ত করো না। একদিন ভিডিও কল দিয়েছে, জাস্ট 1 মিনিটের জন্য, শুধু চেহারাটা দেখাইছে, তাও ভালোভাবে কথা বলতে তিনি। তো সেই বাবা কিভাবে ঘুমাতে পারে? এই যে আজকে যে আমরা যে বিমানের এমডির ফ্যামিলিকে ধরছি, তাই না? এটা তো জঘন্যতম কাজ করেছে, এটা জঘন্য একেবারে নিম্ন স্তরে। বাট ওর বাপের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার ছিল, যে সে কিভাবে এই মেয়েটাকে একটা বাড়িতে দিয়ে সে ঘুমাতে পারে বাড়িতে। আর আর এই বিষয়ে আমি, এই যে আমাদের
একজন সাংবাদিক, এটিএন বাংলার সাংবাদিক, নামটা আমার এখন মনে হচ্ছে না, বাট ওই ছেলেটা যে পরিমাণ মানে সাহায্য করলো এই পরিবারটাকে, চিন্তা করেন। ওই পুলিশ অফিসার কিন্তু শুধুমাত্র একটা কাজের বুয়ার উপরে দোষ চাপাইয়ে ওদেরকে সবাইকে খালাস করার একটা চিন্তা ভাবনা করছিল, কিন্তু এই ছেলেটা, এই যে ছবি দেখেন, এই ছেলেটার জন্য পারে নাই। সে সাংবাদিকদের জোগাড় করেছে, সে আপনার হচ্ছে অ্যাডভোকেট, যে উকিলদের ম্যানেজ করেছে, করে সে আজকে সেই রিমান্ডের, এই সাংবাদিকটা রিমান্ডের জন্য আবেদন করেছিল এবং উকিল সাংবাদিক সবাইকে একসাথে গোছায়ে আবেদন যখন করছে, তখন জাজ সেই জিনিসটা পড়ে আবার তাদেরকে 7 দিন এবং 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। তাহলে এই সাংবাদিকটা যদি এই পরিবারটার পিছনে না থাকতো, তাহলে এই বিচারটা কি পাওয়া যেত না। তো দেখেন এই মেয়েটা কি বলছে, এই মেয়েটার কথা একটু শোনেন। প্রথমে একদিন আদর করতো, আর করতো না। মানে কি কারণে তোমাকে মারতো কে? বেশি মারতো কে? ম্যাডামে মারতো? কেন মারতো? তোমার মারতো কেন? তুমি জানো না? তোমার যেটা বলতো তুমি শুনতাম। তারপর আমাদের বাংলাদেশে আসলে সহজে কোনো কাজ হয় না, সঠিক পথে কোনো কাজ হয় না। এই সাংবাদিক ভাইটা যদি এই পরিবারের সাথে না থাকতো, তাহলে হয়তো এই বিচারটা এইভাবে হতো না। এটা ধূলিসাৎ হয়ে যেত, কি হতো আমরা জানতামও না। আর আজকে বড় বড় সুশীল এরা প্রতিদিন সারা রাত ধরে টকশো করে, সারা রাত ধরে টকশো করে, কোথায় মব হচ্ছে, কোথায় কে কি বলছে, কোথায় মেয়ের একটা গালি দিল, এইসব নিয়ে এরা পাগল হয়ে যায়। আর এত বড় একটা ঘটনা চোখের সামনে হয়ে যাচ্ছে, আমি কোনো সুশীলের কাছে শুনছি না এগুলা। এই মেয়েটার একটা কথা শুনলে পারে তো কলিজা কেঁপে যাচ্ছে, যে মানুষ কিভাবে এত জঘন্য হতে পারে। আপনার মেয়েটার ভিডিও দেখেন। আবার যখন এই যে কি বলে, যখন হচ্ছে আপনার রিমান্ডটা মঞ্জুর হইলো, দেখেন এই সাংবাদিক ভাইটা কিভাবে কাঁদছে, এরা সবাই কান্নাকাটি করছে। কিসের জন্য? আত্মীয় না, কিছু না, এই কয়েকদিন আগে কেউ কারো চিনতেও না। আজকে এই পরিবারটার পিছনে সবাই এসে দাঁড়িয়েছে। এইটা আসলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে এই বাংলাদেশকে বাঁচানোর জন্য। অন্যায় যে করবে তার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করেছি, আজকে তার ফল পেয়েছি। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে যে এই যে উকিল সাহেব যে কথাগুলো বলছে, এই কথাটাও তখন থেকে বিমানের সমস্ত সিট খালি, অথচ যারা টিকিট কাটতে যখন যায় তখন থেকে বাংলাদেশ বিমানের সিট খালি নাই। এদের কারণে বাংলাদেশ বিমানের দ্বার প্রান্তে আমরা আরো বলেছি, আজকের একজন এমডি কিভাবে 3 থেকে 4 জন কাজের বুয়া বাসায় রাখেন, সেই টাকা উনি কোথায় পান, উনি কত টাকা বেতন পান, সেইটা তদন্তের দাবি রাখে। আমাদের বক্তব্য শুনেছেন, আসামি পক্ষ থেকে বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনি। এই যে বাংলাদেশ থেকে আমরা যখন টিকিট কিনি, দেখি যে টিকিট পাওয়া যায় না, আবার কোনো একটা দালাল ধরলে পারে সেই টিকিট ঠিকই পাওয়া যায়, বেশি টাকা দিয়ে কিনতে হয়। এইসব লোকের জন্যই তো এই টাকাগুলো তো এরা খায়। এইগুলোর থেকে তো আমাদেরকে বেরোতে হলে আমাদেরকেই শক্ত হতে হবে। এই রাজনীতিবিদরা, এই আমলারা, এই জনগণের টাকায় চলে, জনগণের ট্যাক্সের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায় চলে, আমাদের রেমিটেন্সের টাকায় চলে, আর তারাই মালিক হয়ে যায়। আজকে এই যে একজন মহিলা উপদেষ্টা, উনি বললেন যে আমি যে 100% কাজের কথা, মানে কাজের প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, আমি আমার 30% পূরণ করতে পারছি, আর বাকি 70% এই হচ্ছে সচিবালয়ের যে অলিগলি আছে এর ভিতরে বিলীন হয়ে গেছে, টেবিলে হাওয়া হয়ে গেছে। এটাই তো বাস্তবতা। এর থেকে কি আমরা বেরোতে পারবো না? ইনশাল্লাহ পারবো। সেই জন্য আমাদেরকে শক্ত হতে হবে, বাংলাদেশের মানুষকে শক্ত হতে হবে।
আমাদের সঠিকটা বুঝতে হবে। যে আমরা কোন পথে যাব। আমাদের বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আমরা কোন পথে যাব, কিভাবে চলবো। বাংলাদেশের মানুষই এই দেশের মালিক। তাদের প্রাপ্যটা তাদেরকেই আদায় করতে হবে। আমরা সবাই হ্যাঁ ভোটে ভোট দিই, ইনশাল্লাহ পরিবর্তন হোক। আমরা তো এই সেম সিস্টেমটাই যে 54 বছর দেখলাম, তাই না? তো এটা ভালো কিছু নেই, এটা ভালো কিছু হয়নি দেশের। হোক না একটু পরিবর্তন। পরিবর্তনের মাঝে আমরা নতুন কিছু দেখি। আমি জানি না যে কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে, বাট নতুন একটা কিছু তো আমরা দেখবো। তো সেই কামনাই করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ ভোটে ভোট দিবেন। আর এমপি নির্বাচনে সৎ এবং যোগ্য বলে কিছু নেই, সবাই যোগ্য। সৎ দেখতে হবে, সবাই যোগ্য না হলে পরে এমপি কেউ দাঁড়াতে পারে না। যোগ্যতা সবারই আছে, কিন্তু সততা সবার নাই। আমাদেরকে সততা খুঁজতে হবে। সৎ হলে তার কাছ থেকে কাজ আপনি আদায় করে নিতে পারবেন। তো সৎ লোক আমাদের খুঁজতে হবে। আমার ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর কোনো কিছু জানা থাকলে জানায়েন, ইনশাল্লাহ আমি সেটা জানানোর চেষ্টা করব। আর যারা একটু পড়াশোনায় ভালো আছে না, বাংলাদেশে আর্থিক অবস্থা মোটামুটি আছে, তারা কিন্তু এখন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বা আমেরিকাতে, কানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ এখন সব দেশে যেহেতু এই যে লোকজন নিয়ে কমাই দিয়েছে, তো যার কারণে স্টুডেন্ট ভিসাটা এখন একটু বেশি দেবে আমার ধারণা। তো চেষ্টা করবেন, একটা যদি ভালো দেশের থেকে পড়াশোনা করতে পারেন তাহলে হয়তো আপনার ফিউচারটা ব্রাইট হতে পারে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার ফ্যাসিলিটি পেতে পারে। তো তবে এই যে যারা বাংলাদেশে ভালো পড়াশোনা করে যে সব আমলা হচ্ছেন, দয়া করে এই বাংলাদেশ বিমানের এইরকম কুলাঙ্গার হয়েন না। এরকম কুলাঙ্গার হয়েন না যে ওই কি বলে যে বোর ভরণ পোষণ করতে যে সাধারণ পাবলিকের টাকা মেরে খাবেন। হ্যাঁ, এইগুলা করেন না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে সবাইকে, সেটাও মনে রাখবেন। এই পৃথিবীতে বেশি দিন না, পৃথিবীতে বাঁচবেন হয়তো সর্বোচ্চ 100 বছর। আর পরকালে ওর কোনো গোনাই যায় না, অনির্দিষ্ট কালের জন্য থাকতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।